একসময় সিলভার লেক হোটেল নামে একটি বিখ্যাত হোটেল ছিল। এটি পাহাড়ের কোণে একটি ছোট্ট গ্রামে অবস্থিত, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও নির্জনতা অববাহিত ছিল। হোটেলটি তার স্থাপত্য, বিলাসবহুল পরিষেবা ও উষ্ণ আত্মীয়তার জন্য পরিচিত ছিল। কিন্তু সময়ের সাথে সাথে হোটেলের জনপ্রিয়তা কমে যায় এবং ধীরে ধীরে ব্যবহার না হওয়ার কারণে আজকে হোটেলটি পরিত্যক্ত এবং তার চারপাশে এক নির্জনতা বিরাজ করছে। কুণাল একজন তরুণ, সাহসী এবং উদ্যমী সাংবাদিক। তার আগ্রহ হলো রহস্য এবং অভ্যন্তরীণ গল্প নিয়ে। হ্যাঁ দীপ, বল। ভাই, একটা ভৌতিক হোটেল পাওয়া গেছে। কি বলিস, কোথায়? আমি এসএমএস করে দিচ্ছি, তুই বেরিয়ে পড়। কুণাল যখন সিলভার লেক হোটেলে পৌঁছায়, তখন সে দেখতে পায় যে হোটেলটি অত্যন্ত পুরনো এবং ধুলোমাখা। তবে তার মধ্যে একটি অদ্ভুত সৌন্দর্য রয়েছে। বড় বড় জানলা, সোনালী অলংকৃত দরজা, একটি বিশাল লবির মেঝে, সবকিছু যেন অতীতের গৌরবের কথা স্মরণ করিয়ে দেয়। নমস্কার স্যার। ও হ্যাঁ, আমি সাংবাদিক কুণাল। আপনাদের হোটেলে কয়েকদিন থাকতে চাই। কুণাল পিয়ানো দেখতে পায়, যা একটি কোণায় রাখা হয়েছে। এটি মখমল কাঠের তৈরি, কিন্তু ধুলোয় ঢাকা এবং বেশ কিছু কলিকও ভাঙা। স্যার, আপনার রুমটা এই দিকে। মাঝরাতে পিয়ানোর সুরে কুণালের ঘুমটা ভেঙে যায়। ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:05। গভীর রাতে পিয়ানোর সুর শুনতে শুনতে হোটেলের ইতিহাস জানার জন্য আগ্রহী হয়েছে এবং রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে লবির দিকে যেতে শুরু করলো। লবিতে এসে পিয়ানোর দিকে তাকাতেই কুণাল হতভম্ব হয়ে গেল এবং বলে ফেললো, আরে, পিয়ানোটা তো কেউ বাজাচ্ছে না, সেটি নিচে থেকে কি করে বেঁচে চলছে? হঠাৎ কুণালের মাথার উপর থেকে তার পায়ের কাছে একটি ডায়েরি পড়ল এবং পিয়ানোটাও স্তব্ধ হলো। কুণাল সেই ডায়েরিটা নিয়ে তার রুমে চলে যায়। এটি একটি পুরনো ডায়েরি, যা হোটেলের একাধিক অতিথির দ্বারা ব্যবহৃত হয়েছিল। ডায়েরির পাতা পাতায় ভীতিকর ঘটনা, মর্মান্তিক মৃত্যুর বর্ণনা এবং অতীতের অন্ধকার কাহিনীগুলি লেখা ছিল। কুণাল সেগুলির মধ্যে কিছুটা পড়তে শুরু করল। হোটেলের প্রথম মালিক দয়ানন্দ দাস একজন প্রভাবশালী ও ধনী ব্যক্তি ছিলেন। তবে তার নামে দয়া থাকলেও স্বভাব ছিল অত্যন্ত নিষ্ঠুর। তিনি অতিথিদের প্রতি অমানবিক আচরণ করতেন, বিশেষ করে যারা তার বিরুদ্ধে কথা বলতো। শ্রেয়া একজন জনপ্রিয় গায়িকা, যে পিয়ানো বাজিয়ে অতিথিদের বিনোদন দিতেন। তার মৃত্যু ছিল অত্যন্ত রহস্য। তিনি এক রাতে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান এবং তার মৃতদেহ কখনো পাওয়া যায়নি। তার আত্মা পিয়ানোর সাথে সংযুক্ত। তিনি তার শেষ গানটি সম্পন্নও করতে পারেননি। হোটেলের ইতিহাসে কয়েকজন অতিথি নিখোঁজ হয়ে গেছে। তাদের ভাগ্য নিয়ে কিছু জানা যায়নি। তাদের আত্মা এখনো হোটেলের মধ্যে আটকা পড়ে আছে। সকালে উঠেই কুণাল বেরিয়ে পড়ল দয়ানন্দ দাস, শ্রেয়া এবং এই হোটেলের সম্বন্ধে খোঁজ নিতে। ঠিক সন্ধ্যার সময় ফিরে এসে সোজা ম্যানেজারের কাছে গিয়ে বলল, ম্যানেজার বাবু। জি স্যার, বলুন। রাত ঠিক 1টার সময়। দেখুন স্যার, আপনিও জানেন এটি একটি ভুতুড়ে হোটেল। আমিও রাত্রে এখানে থাকি না। দয়া করে স্যার রাত্রে বের হতে যাবেন না। কুণাল গভীর রাতে পিয়ানো বাজার সময় অদ্ভুতভাবে টানটান হয়ে ওঠে। সুরের প্রতিটি কম্পন তার হৃদয়ে প্রভাবিত হয়, যেন এটি একটি গভীর এবং অদৃশ্য সত্তার সংযোগ স্থাপন করছে। পিয়ানোর সুরের মাধ্যমে সে অনুভব করে যে এটি একটি বিশেষ সংকেত, যা তাকে আরো গভীরে অনুসন্ধান করতে উৎসাহিত করছে। সে পিয়ানোর সুরের অনুসরণ করতে করতে হোটেলের লবিতে রাখা পিয়ানোর কাছে পৌঁছায়। সেখানে রাখা মূর্তি ও ফটো দেখতে শুরু করে। নমস্কার কুণাল, কে? আমি শ্রেয়া।
আপনি কি আমার এই শেষ গানটি একবার বাজাবেন দয়া করে? এই সুরটি তাকে শ্রেয়ার জীবনের শেষ দিনগুলির দৃশ্য তুলে ধরতে সাহায্য করে। এটি শ্রেয়ার গভীর ও বেদনাদায়ক জীবন ও মৃত্যুর মুহূর্তগুলি কুণালের সামনে তুলে ধরে। সে বুঝতে পারে যে হোটেলের অন্ধকার দিকটি শুধু এক ব্যক্তির নিষ্ঠুরতা নয়, বরং এটি বহু বছর ধরে বহু মানুষের কষ্ট এবং অপ্রাপ্ত আত্মাদের জন্য একটি গোপন স্তর। দয়ানন্দ দাস তার অত্যাচার ও নিষ্ঠুরতার মাধ্যমে একাধিক আত্মার উপর অনাথভাবে প্রভাব ফেলেছে, যা এখনো তাদের শান্তি পায়নি। সে আরো দেখতে পায় পিয়ানোর পাশে রাখা সেই মূর্তিটি ঘুরলেই তার পাশ দিয়ে একটি গুপ্ত দরজা তৈরি হয়। কক্ষটি পুরনো, আঁধার এবং শীতল। কুণাল ভিতরে প্রবেশ করেই মোবাইলের আলো জ্বালায়। কক্ষটি বহু বছর পুরনো, ধুলো মাখা এবং দেওয়ালের প্রতি তার চোখে পড়ে নানা অদ্ভুত ও ভয়ঙ্কর চিত্র। কক্ষের মধ্যে একটি পুরনো পোর্ট্রেট ঝুলছে। পোর্ট্রেটটি এতটাই পুরনো যে রং উঠে গেছে এবং ছবির মুখ অস্পষ্ট। তবে কুণাল নিশ্চিত করে যে এটি শেয়ারই ছবি। কক্ষের একটি কোণায় একটি পুরনো টেবিল রয়েছে, যেখানে কিছু জরাজীর্ণ কাগজ এবং একটি মুদ্রিত চিঠি রাখা হয়েছে। চিঠিতে লেখা আছে দয়ানন্দ দাশের অমানবিক অত্যাচারের বিবরণ, যেভাবে তিনি তার অতিথিদের শোষণ করতেন, তাদের আত্মাকে হোটেলে আটকে রাখতেন। দয়ানন্দ সেই সময়ের একজন গুপ্ত ড্রাগ স্মাগলার ও একটি দুষ্কৃতী সংগঠনের পরিচালক ছিলেন। চিঠির মাধ্যমে কিছু রহস্যময় কোড এবং সাইফার রয়েছে, যা আরো রহস্য উন্মোচনের ইঙ্গিত করে। হঠাৎ ঠিক তার সামনে শ্রেয়ার প্রতিবিম্ব স্পষ্ট হতে শুরু করলো। ধন্যবাদ কুণাল, ধন্যবাদ। এই জানোয়ার দয়ানন্দের কুকুরটি সকলের সামনে এসেছে। আজ আমরা সবাই মুক্তি পেলাম শুধু তোমার জন্য। ধন্যবাদ।